প্লাস্টিক রিসাইকেলের নামে উল্টো চলছে বর্জ্য উৎপাদন। পুরান ঢাকার পোস্তা, ইসলামপুর, কামালবাগের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই প্লাস্টিক কেমিক্যাল সাম্রাজ্য। অতিরিক্ত মুনাফার লোভে বাসা বাড়িতেও গড়ে উঠছে শত শত অবৈধ রিসাইকেল কারখানা, রাসায়নিক গোডাউন। এতে করে পুরো বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আর অগ্নি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ব্যবসায়ী চক্রের মবের ভয়ে অভিযান থমকে আছে। রাকিবুল ইসলাম জীবনের তোলা ছবিতে তানজিম শাফিনের রিপোর্ট। রোড কাইটা ড্রেন বানাইতেছে, ওই ড্রেন সব পানিগুলো নামাইতেছে, সব গাঙ্গে এসে পড়তেছে, এই জন্য পানি নষ্ট। এটা ৩৮ বছর ধরে বুড়িগঙ্গার বহুরূপ দেখেছেন মাঝি বদরুদ্দিন। দিনে দিনে নদীর ঘোলা জল কালো হয়েছে চোখের সামনে। তার মতে বুড়িগঙ্গার এই দশার কারণ অনেকটাই আড়ালে। নদীজীবী এই মানুষটি সাক্ষী দিলেন ঢাকার বিষাক্ত সাম্রাজ্যের বাসিন্দা হিসেবে। প্লাস্টিকের কারখানা, দানা কারখানা, কাটার মেশিন কারখানা, এর অভাব নেই। এগুলা যত কারখানা ইসলামবাগ, কামালবাগ এই জায়গার মধ্যেই, মানে পুরান ঢাকার মেন জায়গাটাই এটা। আমরা খুঁজে বের করতে চাই পরিবেশ দূষণের সেই নেপথ্য চিত্র। বেড়িবাঁধের চান্দিঘাট, পোস্তা এলাকা জুড়ে চোখে পড়ে অবৈধ প্লাস্টিক পণ্যের কারবার। প্রশ্ন জাগে, এসবের উৎপত্তি কোথায়? দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ব্যবহৃত প্লাস্টিক বস্তা ভর্তি করে রাখা হয় ইসলামবাগের বাঁশপুট্টিতে। ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন, এমনকি মেডিকেলের বর্জ্য সবকিছুই বাছাই চলে খোলা আকাশের নিচে। সারা বাংলাদেশের মালও এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। আবার এই জিনিস হইব রিসাইকেল হইয়া, যেমন চায়নারা বানাইতো, আর বাংলাদেশে এটা প্রযুক্তি হয়ে পড়ছে। হ্যাঁ, এই জায়গাতেই সারা বাংলাদেশে যায়। প্লাস্টিকের পুনর্জন্ম সরু অলিগলিতে। যে কারখানায় এসব পণ্য উৎপাদন চলছে, অধিকাংশের নেই কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র। রাস্তার দুপাশে বস্তায় বস্তায় রিসাইকেল প্লাস্টিক, দানা, রং আর রাসায়নিকের মজুদ। ঘনবসতি এলাকায় ছড়িয়ে আছে পলিথিন, পিভিসি, প্লাস্টিসাইজার, সলভেন্ট সহ নানা দাহ্য রাসায়নিকের মজুদ। দিন শেষে এসব বর্জ্যের শেষ ঠিকানা বুড়িগঙ্গার জল। পোস্তার ঢালে 7 তলা এই ভবনের ভেতরে প্লাস্টিকের কারখানা। ছবি নিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন কারখানার মালিক কর্মচারীরা। এটা বাসা না, বাসা সেটা আমি জানি। বাসার এটা তো বাসা না, এটা তো কারখানা। কারখানা তো বাসার ভিতরেই তো। বাসার ভিতরে কারখানা। পুরানটা তো বোধ হয় ভালো করে বাড়ি ঘর করে না, মানে নিউটা নতুন করে কথা, পুরানটা মানে পরিবেশে এরকম। আর সরকারে বলেন যাতে উন্নত করে বাড়ি ঘর করার যেভাবে সিস্টেম, ওইভাবে করবার সিস্টেম। এখানে মোট বাইরে দেখলাম 3টা, বাইরের অংশে ওই পাশ থেকে আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে 1, 2, 3, ভেতরে সম্ভবত আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে প্রচুর পরিমাণে মেশিন, ভারী মেশিন, মাঝারি মেশিন এবং প্লাস্টিকের যেই গুঁড়ো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল, সেগুলো এখানে আছে। পুরো ভবনের নিচতলায় চলছে প্লাস্টিক গলানো, দানা তৈরি আর বিভিন্ন পণ্য উৎপাদনের কাজ। ডিওপি আছে, পাউডার আছে, তারপরে স্টেপলাজা আছে। ওইটাতে মিশায়া রং দেওয়া লাগে, তারপরে অন্য জায়গায় আবার এদিকে মালাই, ওই যে মালাইতেছে। একই ভবনে বসবাস করছে অনেকগুলো পরিবার, আর সেই ভবনে চলছে অবৈধ, অস্বাস্থ্যকর প্লাস্টিক কারখানা। ঝুঁকি জেনেও বাস্তবতার কাছে অসহায় ভবনের বাসিন্দারা। কামালবাগের অলিগলি জুড়েও আছে এমন শত শত কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে এক একটি ভবনের দেয়াল। কারখানার শ্রমিকেরও নেই ন্যূনতম নিরাপত্তা। প্লাস্টিক পোড়ানো বাতাসে শ্বাস নিয়ে কাটে তাদের দীর্ঘ কর্মঘণ্টা। 9টার তো রাত 9টা তৈরি করি। 12 ঘন্টা। গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে মানে লাগে, ভিতরে আমি ঘুমাইতে পারি না। এখন এটা কাজ করে খাইতে হবে, বুঝেন নাই? এখন যদি কাজ করে না খায় তাহলে কি করবো? চুরি করবো? বিস্ফোরক ও আগুনের ঝুঁকি থাকলেও নেই নির্বাপনের ন্যূনতম ব্যবস্থা। তাই শঙ্কা আছে আরেকটি চুরিহাট্টা বা নিমতলির মতো ঘটনার। গ্যাসের বোতল আছে, হালকা পাতলা আগুন লাগলে নিয়ন্ত্রণ করা যাইবে, এতটুকু সেফটি আছে। কিন্তু বড় ধরনের লাগলে এটা তো ফায়ার সার্ভিস আছে। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এগুলো নিয়ে পারবো না। ঐতিহ্য, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই এটা উৎপাদন না হয়।
চুড়িহাট্টা ট্র্যাজেডির পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের কারখানা গুদাম অপসারণের সিদ্ধান্ত হয়, কিন্তু সংস্থাগুলো কাজের বদলে দায় চাপাতেই ব্যস্ত বেশি। তাই 2002 সালে সরকার পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ করলেও 2 যুগ পরও তা কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ। প্রতিদিন কারখানা হচ্ছে। ভাই প্লিজ এখন ওনার সাথে কথা বলেন, যেহেতু ওটা ওনার জুরিসডিকশন, ওটা আমি বলতে পারবো। যেখানে আমার মতো ডাইরেক্টর 12 জন আছে। তা ডেফিনেটলি, কিন্তু আপনি তো এনফোর্সমেন্ট, মানে আপনার কাছে অভিযোগ আসে কিনা ওই জায়গায় যে বাসাবাড়ির নিচে এরকম একটা অবস্থা? এবং অভিযোগ তো আমার কাছে আসবে না, আমার কাছে আসবে এনফোর্সমেন্টের প্রস্তাব ওখান থেকে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কতটা এনফোর্সমেন্টের প্রস্তাব দিয়েছেন ওখানে। ব্যবস্থা গ্রহণে ঢাকা মহানগর কার্যালয় থেকে প্রস্তাব না পাবার অজুহাত দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক। তবে ঢাকা মহানগর পরিচালক জানান ভিন্ন বাস্তবতা। অনেক সফল অভিযানের গল্পও যেমন আছে, তেমনি একই সাথে আমরা কোনোবার ওখানে ব্যর্থ হয়েছি। ওই এলাকার মানুষজন খুবই সংগঠিত, এটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। এই বিষয়গুলো হচ্ছে আমি গত সপ্তাহে আমাদের পরিচালক এনফোর্সমেন্টের সাথে আলাপ করেছি। আপনি কি ওনার কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাননি? সেটাই বলছেন, পাননি না? কারণ ওখানে তো লাইসেন্সই দেওয়া হচ্ছে না। গত 3 দশকে 20,000-এর বেশি প্লাস্টিক কারখানা গড়ে ওঠার তথ্য জানায় প্লাস্টিক প্যাকেজিং শিল্প মালিকদের সংগঠন। তাদের দাবি, পরিকল্পিত শিল্পায়ন ও পুনর্বাসনে সরকারি উদ্যোগের ঘাটতি আছে। আমাদের কামরাঙ্গি চত্বর দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে ওইটাকে আবাসিক করে ওটাকে ক্যান্সেল করা হয়েছে। তো যার জন্য আমরা আবার কেরানীগঞ্জ ওই পার চেয়েছিলাম, তারপর আমাদেরকে সিরাজদি খান দিতে চেয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমরা পাইনি। প্রায় 250 ফ্যাক্টরিরা আমরা একটা লিস্ট দিয়েছিলাম, প্লাস ছাড়পত্রের জন্য আবেদনও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো ওই লিস্ট দেখে লেখে তারা আমাদের কাছে অভিযান করেছে। এই ধরনের একটা ফাঁদ গভর্নমেন্টের তরফ থেকে আমরা আশা করি না। ঝুঁকিপূর্ণ এসব কার্যক্রম নজরদারির মধ্যে আনা না গেলে শুধু পরিবেশ আর স্বাস্থ্য নয়, হুমকি তৈরি করবে শহরের নিরাপত্তায়ও, এমন আশঙ্কা অভিজ্ঞদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। পল্লবীর আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। আদালতে দুপক্ষ নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা, তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এর আগে 2 জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা সহ 16 জন সাক্ষ্য দেন। 1 জুন শুরু হয় এই মামলার বিচার। এ বিষয়ে বিস্তারিত জানাতে জজ কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আসামিদেরকে তো আদালতে আনা হয়েছে, যুক্তিতর্ক উপস্থাপন কি শুরু হয়েছে? বিস্তারিত জানাবেন। শিশু রামিসা হত্যা মামলার আজকে যুক্তিতর্ক উপস্থাপন, রাষ্ট্র এবং আসামি পক্ষের আইনজীবীরা তাদের নিজেদের সপক্ষে আজকে যুক্তি তুলে ধরবেন, পাশাপাশি আইনি নানা ব্যাখ্যা নজির তারা আজকে তুলে ধরবেন। ইতিমধ্যেই আদালতে হাজির করা হয়েছে এই মামলার 2 জন যিনি আসামি রয়েছেন, সোহেল রানা এবং তার স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এজলাসে তোলা হবে এবং আজকের যে যুক্তিতর্ক উপস্থাপন সেটি শুরু হবে। যেহেতু যুক্তিতর্কের মাধ্যমে একটি মামলার বিচার কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ হয় এবং আজকে যুক্তিতর্কে শেষ হওয়ার পরই রায়ের জন্য একটি দিন ধার্য করবেন। এর মাধ্যমে এখানে রাষ্ট্রনিযুক্ত যারা আইনজীবী রয়েছেন আসামিপক্ষের তারাও উপস্থিত হয়েছেন এখানে। পাশাপাশি এখানে যারা স্পেশাল পাবলিক প্রসিকিউটর তারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে রাষ্ট্রপক্ষ থেকে আজকে মূলত এই মামলায় যে সাক্ষ্যগ্রহণ হয়েছে 16 জন, তাদের যে যুক্তি রয়েছে সেই সাক্ষ্য উপস্থাপনগুলো করবেন। পাশাপাশি এইখানে যারা রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স রয়েছেন আসামিপক্ষের আইনজীবী, তারা মূলত তার আসামির পক্ষে আজকে এখানে যুক্তি তুলে ধরবেন যে কেন তার আসামিকে আজকে এই মামলা থেকে খালাস দেওয়া প্রয়োজন, সেই আইনি ব্যাখ্যা আসামিপক্ষের আইনজীবী তুলে ধরবেন। পাশাপাশি এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী মূলত এই বিশেষ করে কী ধারা
ধারায় তাদের অভিযোগ আনা হয়েছে, সেই ধারায় কী ধরনের শাস্তির বিধান রয়েছে, সেই শাস্তির বিধান এবং আইনি নজির, সেই ব্যাখ্যাগুলো তিনি আদালতে তুলে ধরবেন। এর মাধ্যমে মূলত এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটি আনুষ্ঠানিকভাবে আজকেই শেষ হচ্ছে বলে যে 4 দিনের মধ্যে এই মামলার যেই বিচার সেটি শেষ হচ্ছে এবং আজকে যুক্তিতর্কে শেষ হওয়ার মাধ্যমে এই মামলাটি রায়ের দিকে যাবে এবং একটি তারিখ নির্ধারণ করবেন যে কবে নাগাদ এই মামলাটির রায় হবে। তবে এখানে অনেকে ধারণা করছেন যে রবিবারের মধ্যে হয়তো এই মামলাটির রায় ঘোষণা করা হয়ে যেতে পারে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হবার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করবেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ডক্টর খলিলুর রহমান। মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন তিনি। 2 জুন জাতিসংঘে সাইপ্রাসকে হারিয়ে 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। এ পর্যায়ে যাব সচিবালয়ে, সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, প্রধানমন্ত্রীর আজ কি কি কর্মসূচি রয়েছে, আর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরা পররাষ্ট্রমন্ত্রীর তো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে, সে বিষয়টি একটু জানাবেন, আর সেটি কখন নাগাদ হতে পারে জানাবেন। প্রধানমন্ত্রীর যে সারাদিনের কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে এই পররাষ্ট্রমন্ত্রী যেহেতু দেশে ফিরেছেন সকালবেলায় 8:30টার দিকে মূলত তিনি বাংলাদেশে নামেন এবং নামার পরই তিনি এইখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসার কথা। যদিও সেটি প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে এই সাক্ষাৎটি নেই, অর্থাৎ অনির্ধারিত একটি বৈঠকের কথা রয়েছে, যেহেতু তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে। এবং এটি এই যে জাতিসংঘের সদস্য দেশগুলো রয়েছে সেই সদস্য দেশগুলোর বাংলাদেশের প্রতি যে অগাধ আস্থা এবং গ্রহণযোগ্যতা সেটির এই প্রতিফলন হয়েছে এই যে নির্বাচিত হওয়া সেটির এটি এবং বাংলাদেশের বর্তমান সরকারের একটি কূটনৈতিক বিজয় বলা যায়। সেই কারণেই মূলত তিনি দেশে সেই পররাষ্ট্রমন্ত্রী 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, এটি অনুমানই ছিল এবং সেটি হয়তো উনি অনির্ধারিত, অর্থাৎ যে বই সাক্ষাৎগুলো রয়েছে প্রধানমন্ত্রীর আজকের দিনের কর্মসূচিতে সেই সাক্ষাতের মধ্যে তিনি হয়তো এই সাক্ষাৎটি করবেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে তিনি এখানে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে কার্যালয় সচিবালয় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে, সেখানে এখন পর্যন্ত আসেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আসলে এই যে তিনি 1 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন, এটি পূর্ণকালীন সভাপতি, অর্থাৎ এই 1 বছর তিনি এই পররাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বে থাকবেন কিনা নাকি ছুটিতে যাবেন, সেই বিষয়গুলো মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন ছুটিতে। ধন্যবাদ আপনাকে সবুজ। দেশের 40টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। সকাল থেকে রোদের তীব্রতা যেমন বেড়েছে তেমনি গরম অনুভূত হচ্ছে। সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সহজে বাড়ির বাইরে বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তর তথ্যমতে আজ থেকে পরবর্তী 48 ঘন্টায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তপ্ত বাতাস শান্ত হবে এবং তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তাপে পুড়ছে দেশের বেশিরভাগ অঞ্চল। কয়েকদিন ধরে চলা তাপ প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। অতিরিক্ত গরমে অসুস্থ নানা বয়সী মানুষ। গরমজনিত রোগে হাসপাতালগুলোয় বেড়েছে রোগীর চাপ। এর মধ্যে মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 3 জন। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সূর্যের প্রখরতায় যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল গড়াতে অসহনীয় হয়ে উঠছে আবহাওয়া। ভ্যাপসা গরমে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। শ্রমজীবী মানুষের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও কঠিন।
তবে জীবিকার তাগিদে খোলা আকাশের নিচেই কাজ করতে হচ্ছে কৃষককে। ধান মারাই কাজে অসুস্থ হয়ে 3 দিনে মারা গেছেন 3 কৃষক। অতিরিক্ত গরমে পানি শূন্যতায় ভুগছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া জ্বর আক্রান্ত রোগী। গরমে একবারে স্টক করে ফেলছে। এখন আমরা কোনো মতো হাসপাতালে নিয়ে যাইতে যাওয়ার অবস্থায় মারা গেছে। বাইরে তো বাড়ানি যায় না, খেতে কাজ করা তো কঠিন, কোন সময় যে স্ট্রোক করে মরে যাও আর কোনো নিশ্চয়তাই নাই। 1 ঘন্টা পর যারা গাছতলা যায় আপনারা জোরানি একটু পানি বুনি খায় আবার মাঠে কাজ করি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেড়েছে ভ্যাপসা গরমের তীব্রতা। ফলে অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ। এই তাপদাহের বিরূপ প্রভাব পড়েছে গবাদি পশু ও অন্যান্য প্রাণীর উপরও। এরকম গরম চলতে থাকলে অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। গরমের পর তাপমাত্রায় ভাড়া আমরা মারতেই পারতেছি না। 10 টাকা মাল বা গেলেও খুব আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় লাগতেছে। গরমে বাইরে হইতে পারতাছি না, আমাদের কাজ বাজ ভালো করে করতে পারতাছি না। চিকিৎসকদের মতে এ ধরনের আবহাওয়ায় হিট স্ট্রোক, পানি শূন্যতা এবং হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। যারা বিশেষ করে শিশু এবং বয়স্ক তারা ছায়াযুক্ত স্থানে তারা বসবাস করবে, অপ্রয়োজনীয় রোদের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। তাপ থেকে বাঁচতে সবার পক্ষে হয়তো ঘরে বসে থাকা সম্ভব নয়, কিন্তু সঙ্গে পানি, ছাতা কিংবা কিছুক্ষণ পরপর গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিলে নিজের সুরক্ষা নিজেই নিতে পারবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগে রাজধানীর মোহাম্মদপুর 7 মসজিদ রোডের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত 10টায় গ্রাম থেকে ফিরে ফ্ল্যাটের বাসিন্দা দেখেন চোর বারান্দার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করেন। পরে ভেতরের রুমের তালা ভেঙে প্লাস্টিকের আলমারি থেকে প্রায় 7 লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ভুক্তভোগী জানান, নিজের অস্ত্র প্রচারের জন্য দীর্ঘদিন ধরে জমানো সেই টাকা রেখেই তিনি বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে দেখেন সব শেষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। রংপুরে পালিয়ে যাওয়া তরুণীকে ধরে আনার ঘটনা মীমাংসা করতে গিয়ে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল রাতে রংপুর কোতোয়ালি থানার ভেতরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আগে শিরোবাজারে এলাকার এক তরুণী প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে যান। বুধবার রাতে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ওই তরুণের সংবাদের ভিত্তিতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম কয়েকজন বিএনপি নেতাকর্মী সহ থানায় যান। রাকিবুলের অভিযোগ, তিনি থানায় গিয়ে দেখতে পান পুলিশ তরুণীকে মারধর করছে। দলীয় পরিচয় দিয়ে পুলিশকে মারধর করতে বারণ করায় পুলিশ সদস্যরা তাকেও মারধর করে। পরে রাকিবুলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ভিতরে চিল্লাচিল্লি শুনতেছি, আমি দৌড়িয়ে আসলাম, দেখতেছি ছেলে এবং মেয়েকে পিটাচ্ছে। প্রাপ্তবয়স্ক, তাকে তো এইভাবে মারা যাবে না ভাই, আপনার তো এই আইনে আপনি মারতে তো পারেন না। এই কথা বলার সাথে ওরা আসি আমাকে মারা শুরু করে দিছে। এখানে কাউকে মারা হয় নাই, কাউকে মারধর করা হয় না। ভিডিওটা দেখিয়েছি, ব্যাপার হচ্ছে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। নাটোরের 5.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ফুচকা ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল রাতে সদর উপজেলার মদনহাট গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত শরীফুল একটি ঘাসের জমিতে নিয়ে পাশবিক নির্যাতন করে। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তাকে ধরে নিয়ে একটি গাছের সাথে বেঁধে পিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শরীফুলকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রিয় দল পছন্দের খেলোয়াড়কে এগিয়ে রাখতে বিপক্ষ দলের সমর্থকদের সাথে খেলা নিয়ে চলছে তর্ক। কদিনের অপেক্ষার পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। পছন্দের দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। তাই তো চট্টগ্রামের স্টেডিয়ামে পাড়ায় পাড়ায় প্রিয় দলের পতাকা ও জার্সি কেনার হিড়িক।
বিশ্বজুড়ে বিশ্বকাপের উন্মাদনা সেই জোয়ার এখন চট্টগ্রামে। স্টেডিয়াম পাড়ার দোকানগুলো পছন্দের দলের জার্সিতে সাজানো, তাই ফুটবল প্রেমীদের টানছে প্রিয় দলের জার্সি। কয়েকদিন ধরে বিশ্বকাপের জার্সি বিক্রিতে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে দোকানীদের। দেশি বিদেশি বিভিন্ন মানের সব দলের জার্সি ঝুলছে ডিসপ্লেতে। চাহিদার শীর্ষে দুই দলের জার্সি। ক্রেতাদের এই ট্রায়ালের দৃশ্য স্পষ্ট করছে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকই বেশি। আগেও করছিলাম, এখনও করি। আমার প্রিয় দল সাপোর্ট করার কারণে আমি জার্সিটা আমি নিয়ে নিই। 5 বার বিশ্বকাপ জিতছে সেটা বড় কথা না, কারণ আমরা নেইমারকে পছন্দ করি, সেজন্য ব্রাজিল সাপোর্ট করি। আর ব্রাজিলের জার্সি পরেই ব্রাজিলের খেলা সব দেখবো ইনশাল্লাহ। আমাদের মেসিরও আজকে এবার লাস্ট বিশ্বকাপ, ওইসবে কি এই জার্সিটা কিনা। আমার ছেলেও ব্রাজিলের সমর্থক, সে তার বড় ফ্যান। আমি মূলত ছেলের জন্য জার্সিটা নিয়েছি। এই খেলা জার্সি পরে ছেলে খেলা দেখবো, আমরাও খেলা দেখবো। 200 থেকে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন মানের জার্সি বিক্রি হচ্ছে। চাহিদা বেশি ইম্পোর্টেড প্লেয়ার এডিশনের। নেইমার দলে যুক্ত হওয়ার প্রভাব পড়েছে ব্রাজিলের জার্সি বিক্রিতে। অন্য দলের তুলনায় 150 থেকে 200 টাকা বেশি ব্রাজিলের জার্সি। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দামের এই ব্যবধান বলছেন আমদানিকারকরা। ব্রাজিলের জার্সিটা একটু আমদানি কম হওয়ার কারণে এটা একটু প্রতি পিজে 100-150 টাকা ভ্যারি করছে প্লেয়ার এডিশনগুলো। নেইমার এতদিন আসবে কি আসবে না, আসবে কি আসবে না, এখন যখন হয়েছে আশা হয়েছে, তার কারণে জার্সির দামটা প্রাইসে বেড়ে গেছে। ব্রাজিলের জার্সি একটু কম আসার কারণে ব্রাজিলের চাহিদা একটু বাড়তি হয়ে গেছে এবং প্রাইস একটু ডিফারেন্স হয়ে গেছে, 100-150 টাকা ডিফারেন্স আর কি। ব্রাজিল এখন মোটামুটি স্টক আউট, ইম্পোর্টারের কাছে আমরা এখন কোনো জার্সি পাচ্ছি না। অর্ডার দিতে যাচ্ছি, কিন্তু বলছে না, হবে না। পছন্দের দলের জার্সি ক্রয়ের পাশাপাশি জার্সিতে পছন্দের প্লেয়ার ও নিজের নাম বসাতে দেখা গেছে অনেককে। আর্জেন্টিনা মেসিকে পছন্দ করে, ও জার্সির পিছনে তাহিয়ার নাম লিখছে নিজের। জার্সির পাশাপাশি বিক্রি হচ্ছে পতাকাও। ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সব দলের পতাকা থাকলেও এখানেও আধিপত্য ব্রাজিল আর্জেন্টিনার। আর্জেন্টিনার ব্রাজিলটা একটু বেশি চলে, এটা আমাদের সেল বেশি, অর্ডার বেশি, বিক্রয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। অন্য কান্ট্রি পতাকা খুবই কম চলে, এগুলো মানে বেশি চলে আমাদের। ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্সগুলো চলে বেশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, এই হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। তাদের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক পাচারের সাথে সংশ্লিষ্ট নৌযানে চালানো হয়েছে এই অভিযান। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের অভিযোগ তুলে একের পর এক নৌযানে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী, যদিও এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেয়নি দেশটি। ব্রিফিং চলাকালে আবারও নারী সাংবাদিকের ওপর চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট কেটলান কলিন্সকে এবার দুর্নীতিগ্রস্ত প্রতিবেদক বলে দায় চাপালেন। একই সময় সংবাদ মাধ্যম সিএনএনকেও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে অভিযুক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আলোচিত ওই নারী সাংবাদিককে তিনি কখনোই হাসতে দেখেননি, বরং সবসময়ই ঘৃণা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের জনগণ যা চায় সেগুলো ঠিকভাবে করার কারণেই ট্রাম্প প্রশাসনকে দেখতে পারেন না সিএনএনের প্রতিবেদক কেটলান কলিন্স।